হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের ক্লাস 8-এ যারা আছো তাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ক্লাস, ক্র্যাশ কোর্সের ক্লাস। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 8। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে দুইটা রাসায়নিক পদার্থের মধ্যকার যে রিয়াকশন বা তাদের মধ্যে, এটা আসলে বিক্রিয়া। হ্যাঁ, মানে বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? বিক্রিয়া বলতে আমরা বুঝি যে তাদের মধ্যকার যেই আহ, দুইটা রাসায়নিক পদার্থকে মিক্স করলে যেই পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের ফলে তুমি কিছু নতুন পদার্থ পাবা, সেই জিনিসগুলা নিয়ে আমরা আজকে একটু দেখাশোনা করব। তো আমরা হচ্ছে আজকে একটু থিওরি প্লাস অনুশীলনী দুইটা টপিকই দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তোমাদের সাথে আছি আমি তাবাসসুম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো দেখি আমাদের প্রথম টপিক কি আছে। প্রথম টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া মানে কি? একটু আগেই বললাম, সেটা হচ্ছে যে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ কি জিনিস? রাসায়নিক পদার্থ, হ্যাঁ, রাসায়নিক পদার্থ হচ্ছে আমরা কেমিক্যাল বলতে যেগুলাকে বুঝি সেগুলাই আসলে রাসায়নিক পদার্থ, ঠিক আছে? এবং সেই সেন্সে চিন্তা করলে পানিও কিন্তু একটা কেমিক্যাল। হ্যাঁ, রাসায়নিক পদার্থ মানে হচ্ছে যে কোনো সাবস্টেন্স বা যে কোনো পদার্থকেই আমরা আসলে রাসায়নিক পদার্থ বলতে পারি। যেরকম তিন ধরনের যে পদার্থ আমাদের হচ্ছে, মানে তিনটা স্টেট, হ্যাঁ, সেটা হচ্ছে কি তরল, গ্যাস, বায়বীয়। এটা আমরা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, এটা আমরা ছোটবেলা থেকে জানি। তারপর হচ্ছে কি মৌলিক পদার্থ হয়, যৌগিক পদার্থ হয়, হ্যাঁ, ধাতু হয়, অধাতু হয়। এগুলা মোটামুটি সবকিছুকেই আমরা রাসায়নিক পদার্থ বলতে পারি। তাহলে এই যে রাসায়নিক পদার্থ, তুমি যদি দুইটা পদার্থকে একসাথে হচ্ছে রাখো এবং তারা যদি হচ্ছে দেখা যায় যে আহ, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাটা চেঞ্জ হয়ে নতুন কিছুতে রূপান্তর হয়ে গেল, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দুইটা রাসায়নিক পদার্থকে একসাথে রাখলেই যে বিক্রিয়া ঘটবে এমন কোনো কথা নাই, কিন্তু বিক্রিয়া ঘটলে কি হবে বা যখন বিক্রিয়া ঘটে তখন কি কি ধরনের ব্যাপার স্যাপার হয়, সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা একটু বলি যে রাসায়নিক পদার্থ এক বা একাধিক, হ্যাঁ, এক বা একাধিক রাসায়নিক পদার্থ থেকে নতুন কোনো রাসায়নিক পদার্থ উৎপন্ন হওয়া, ঠিক আছে? এক বা একাধিক রাসায়নিক পদার্থ থেকে যদি নতুন কোনো রাসায়নিক পদার্থ আমরা পাই, সেটাকে আমরা বলছি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? এরপর আমরা একটু চলে যাই আমাদের প্রতীক, সংকেত, যোজনী এই পার্টটায়। প্রতীক কি? প্রতীক হচ্ছে আমাদের যে মৌলগুলা হয়, তোমরা পড়েছো কি যে পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। হ্যাঁ, মৌলিক পদার্থের মধ্যে আবার দুই ধরনের হয়, ধাতু হয়, অধাতু হয়। তাহলে আমাদের যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, মৌলিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা বলছি হচ্ছে প্রতীক। এখন দেখো, মৌলিক পদার্থ যেরকম আমি যদি একটা উদাহরণ দিই, একটা ধাতব পদার্থ, ধাতু হতে পারে, ক্যালসিয়াম একটা ধাতু। আবার হচ্ছে একটা অধাতু জিনিস আমি যদি বলি হাইড্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, সালফার, এগুলা হতে পারে অধাতু। এখন আমরা যখন এগুলা নিয়ে লেখাটাখা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এগুলা লেখার দরকার হতে পারে, তাহলে এখন এগুলো যখন আমরা লিখবো তখন কি আমরা পুরা এত বড় নাম লিখবো? উত্তর হচ্ছে না, আমরা কিন্তু পুরা এত বড় নাম লিখবো না। আমরা কি করব? ছোট্ট একটা ফর্ম লিখবো। ওইটার ওই যে পদার্থটা সেটা যদি আমি স্পেলিং করি, তাহলে সেইটার যে প্রথম অক্ষর অথবা প্রথম দুইটা অক্ষর, সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে প্রতীক। যেরকম আমি যদি একটু বলি যে হাইড্রোজেন, হাইড্রোজেন, এটাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে এরকম হবে, দেখো, এত বড় একটা নাম হবে। তো এইটাকে আমি এত বড় নাম সবসময় না লিখে কি করি, জাস্ট জাস্ট এইটাকে এইচ, এইচ লিখলেই আমরা বলি, বুঝি কি হাইড্রোজেন, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করো আরো আমাদের তো 118টা মৌলিক পদার্থ আছে নাকি, তো এরকম হাইড্রোজেন, নাইট্রোজেন, কিংবা আমরা যদি একটু ধাতুর কথা বলি তাহলে আসতে পারে সোডিয়াম,
হ্যাঁ, তারপর আসতে পারে হচ্ছে ক্যালসিয়াম, এগুলা হচ্ছে আমাদের ধাতু। তাহলে এই যে মনে করো সোডিয়াম, হ্যাঁ সোডিয়ামের প্রতীক হচ্ছে কি Na, এটা হচ্ছে ল্যাটিন নাম থেকে এসছে, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, সেখান থেকে আসছে হচ্ছে Na। তো কিছু জিনিস মানে কিছু পদার্থের ক্ষেত্রে আমরা ইংলিশ নাম থেকে হচ্ছে প্রতীকটা নিয়ে আসি, কিছু পদার্থের ক্ষেত্রে কিন্তু প্রতীকটা আসে হচ্ছে ল্যাটিন নাম থেকে, যেরকম সোডিয়াম, কপার, কপারের সংকেত হচ্ছে এরকম দেখো, কপারের সংকেত হচ্ছে এই যে Cu, কিন্তু এটার বানান হচ্ছে এরকম, তো এটা ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে এসছে Cu। ঠিক আছে, ক্যালসিয়ামের সংকেত যদি আমরা বলি কে Ca, এটা ইংলিশ নাম থেকে আসছে। তো এই যে আমাদের যে মৌলিক পদার্থকে আমরা সংক্ষিপ্ত যে রূপটা দিয়ে লিখি সবসময়, সেটা হচ্ছে কি আমাদের প্রতীক। এইবার আমরা যদি সংকেতে যাই, সংকেতে যদি আমরা একটু যাই, এই সাইডে লিখি, হ্যাঁ সংকেত হয় বেসিক্যালি যৌগিক পদার্থের, সংকেত হয় কার, যৌগিক পদার্থের। তার যৌগিক পদার্থ কোনগুলা, এক বা একাধিক এক তো না, একাধিক যে মৌলিক পদার্থ যদি মিলে একটা নতুন পদার্থ তৈরি করে সেটাকে আমরা কি বলি, যৌগিক পদার্থ। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙলে আমরা কি পাবো, অনেকগুলা মৌলিক পদার্থ, সেটা একই ধরনের মৌলিক পদার্থ হতে পারে, আবার আলাদা ধরনের মৌলিক পদার্থও হতে পারে। যেরকম আমাদের খুব পরিচিত একটা যৌগিক পদার্থ হচ্ছে কি পানি। তো এই পানির মধ্যে কি আছে, পানির মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই যে হাইড্রোজেনটা, এটা কিসের, এই যে দেখো H, এটা কিন্তু ওই যে হাইড্রোজেন সেটার প্রতীক, আবার O, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। এখন এইখানে যখন আমি সংকেত লিখছি তখন কি এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, এই জিনিসটা তখন বোঝা যাবে যে একটা যৌগিক পদার্থর মধ্যে কোন কোন মৌলিক পদার্থ আছে এবং কয়টা করে আছে। এই দুইটা জিনিস আমরা হচ্ছে বুঝতে পারবো, এবং এই দুইটা জিনিস বুঝতে পারলেই কিন্তু আমরা বুঝতে পারি যে যৌগিক পদার্থটা আসলে কি দিয়ে তৈরি বা কেমন আচরণ করবে, এটা পরবর্তী অনেক ব্যাপার। কিন্তু আমরা যদি যৌগিক পদার্থের সংকেতের কথা চিন্তা করি, সেখানে আসবে হচ্ছে একটা যৌগের মধ্যে কি কি ধরনের মৌল আছে এবং সেই মৌলগুলা বা পরমাণুগুলা কয়টা করে আছে। এখন কি কি ধরনের মৌল আছে এবং কয়টা করে আছে, এটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমাদের ওই যে যোজনী। ঠিক আছে, এই যোজনীর উপর ডিপেন্ড করবে হচ্ছে এই যে দেখো অক্সিজেনের সাথে কেন দুইটা হাইড্রোজেনই যুক্ত হলো, কেন তিনটা হলো না বা চারটা হলো না, কিংবা কেন একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন হলো না, এটার কারণ হচ্ছে যোজনী। ঠিক আছে, এই যোজনী সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পরমাণু অন্য কোন পরমাণুর সাথে কয়টা করে যুক্ত হতে পারে। ঠিক আছে, যেরকম আমরা এখানে দেখলাম কি যে পানির ক্ষেত্রে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেনই কিন্তু যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে আমরা বলেছি সংকেত, বা অণুর ক্ষেত্রে হচ্ছে সংকেত। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অণু। এবং তোমরা জানো যে একাধিক পরমাণু মিলে কি তৈরি করে, অণু তৈরি করে। তাহলে অণুর যে সংক্ষিপ্ত রূপটা বা সংক্ষিপ্ত যেই রূপ না আমরা যেই লেখি, হ্যাঁ সেটাকে আমরা বলি হচ্ছে সংকেত। আর মৌলিক পদার্থের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতীক। আচ্ছা, এবার আমরা একটু যোজনীর ব্যাপারটা চিন্তা করি। যোজনীর ব্যাপারটা কিরকম, এই যে দেখো হাইড্রোজেনের সাথে ক্লোরিন কি করে, একটা বন্ধন গঠন করে, কিন্তু সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেন কয়টা বন্ধন গঠন করে, দুইটা। সেই হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন কয়টা বন্ধন গঠন করে, তিনটা। আর কার্বন হাইড্রোজেনের সাথে চারটা বন্ধন গঠন করে। ঠিক আছে, এই জিনিসটা কেন ডিফারেন্ট হলো, যে এক একজন হাইড্রোজেনের সাথে একটা বন্ধন, কেউ হাইড্রোজেনের সাথে তিনটা বন্ধন, কেউ হাইড্রোজেনের সাথে চারটা বন্ধন। তাহলে এইটার কারণ হচ্ছে যোজনী। ঠিক আছে, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যোজনী। যোজনী মানে হচ্ছে একটা পদার্থ বা একটা পরমাণু, হ্যাঁ অন্য কয়টা পরমাণুর সাথে কয়টা করে বন্ধন গঠন করতে পারবে। যখন তোমরা চ্যাপ্টার 6 এ পড়েছো যে পরমাণু কি করে, ইলেকট্রন আদান প্রদান করে না কেন, স্থিতিশীল হওয়ার জন্য। তাহলে যে কিনা একটা ইলেকট্রন আদান প্রদান করে তার যোজনী 1, যে কিনা দুইটা ইলেকট্রন আদান প্রদান করে তার যোজনী 2, যে কিনা তিনটা ইলেকট্রন আদান প্রদান করে মানে ত্যাগও করতে পারে গ্রহণও করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তো ত্যাগ বা গ্রহণ করবে না, সো
ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে। 3টা ইলেকট্রন কেউ ত্যাগ করলে তার যোজনীয় 3, 3টা ইলেকট্রন কেউ গ্রহণ করলে তার যোজনীয় 3। ঠিক আছে, এখন দেখো এই যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন, ঠিক আছে, এখানে যদি আমরা সবসময় যে ইলেকট্রন বন্ধন গঠনের ক্ষেত্রে সবসময় যে ইলেকট্রন আদান প্রদান হয় তা না, অনেক সময় ইলেকট্রন শেয়ারও হয়। তো এই শেয়ারের ব্যাপারটাও হচ্ছে সেমই, যদি একটা ইলেকট্রন শেয়ার হয় তাহলে যোজনী 1, যদি কেউ 2টা ইলেকট্রন শেয়ার করতে পারে তাহলে তার যোজনী 2, যদি কেউ 3টা ইলেকট্রন শেয়ার করতে পারে তার যোজনী কত হবে? 3। ঠিক আছে, তাহলে যোজনীর ব্যাপারটা কি? যোজনীর ব্যাপারটা হচ্ছে একটা মৌল কয়টা বন্ধন মোট গঠন করতে পারে সেটা, এবং এটা তো এক একটার সাথে সে এক এক ধরনের বন্ধন গঠন করে, অর্থাৎ আমরা যখন মৌলটাকে চেঞ্জ করে ফেলি, যেরকম আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, যেরকম অক্সিজেন, অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ধন 2টা গঠন করে, কিন্তু আবার যদি মনে করো যে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়ামের সাথে বন্ধন 2টাই হবে, কিন্তু একটা ক্যালসিয়ামের সাথে বন্ধন গঠন করবে। ঠিক আছে, এই জন্য আমরা এটা বোঝার সুবিধার্থে হাইড্রোজেনকে রেফারেন্স ধরে হচ্ছে এই যোজনীর সংজ্ঞাটা দিই, অর্থাৎ যে একটা মৌল যতটি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে ওই মৌলের যোজনী। ঠিক আছে, এখন হাইড্রোজেনের নিজের যোজনী কত? হাইড্রোজেনের নিজের যোজনী হচ্ছে 1, এই জন্য আমরা এখানে হাইড্রোজেনকে রেফারেন্স ধরে সংজ্ঞাটা দিচ্ছি। ঠিক আছে, যেরকম হাইড্রোজেনের সাথে কার্বন হচ্ছে 4টা বন্ধন করতে পারে, কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন হচ্ছে 3টা বন্ধন গঠন করতে পারে, তার নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের সাথে ক্লোরিন বন্ধন গঠন করতে পারে 1টা, তাহলে ক্লোরিনের যোজনী 1, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বন্ধন গঠন করতে পারে 2টা, তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। ঠিক আছে, এখানে আমরা হাইড্রোজেনকে হচ্ছে একটু রেফারেন্স ধরে সংজ্ঞাটা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ এক একটা, যদি আমি হাইড্রোজেনের বাদ দিয়ে অন্য কাউকে রেফারেন্স ধরি তাহলে কিন্তু এটা মানে তার হচ্ছে ওই মৌলের সংখ্যা বা পরমাণুর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমি একটু দেখাই, যেরকম দেখো অক্সিজেন, অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে তখন কয়টা বন্ধন গঠন করছে? 2টা, এবং 2টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। কিন্তু দেখো আমি যদি ক্যালসিয়াম অক্সাইড, এই জিনিসটা নিয়ে যদি একটু লিখি যে ক্যালসিয়াম অক্সাইড, এখানেও 2টা বন্ধনই, কিন্তু ক্যালসিয়াম কয়টা আসছে? 1টা। ঠিক আছে, সো এই জন্য আমরা এই কয়টা আসবে সেটা বোঝার সুবিধার্থে যে হাইড্রোজেনের সংখ্যা নিয়ে আসি, যে কয়টা হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করতে পারে তার যোজনী ততই। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো এখানে তাইলে ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর কার্বনের যোজনীর কথা যদি বলি তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4। আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যোজনী কিন্তু পরিবর্তনশীল কিছু কিছু মৌলের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু অনেক মৌলেরই আছে যে যোজনী ফিক্স হয়, যেরকম সোডিয়াম, সোডিয়ামের যোজনী 1 মানে 1ই। ঠিক আছে, ক্যালসিয়ামের যোজনী 2 মানে 2, কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের যোজনী হচ্ছে কি পরিবর্তনশীল হতে পারে, যেরকম এই কার্বনেরই কিন্তু পরিবর্তনশীল যোজনী আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে সালফার, সালফার একটা মৌল যার কিন্তু আমরা পরিবর্তনশীল যোজনী দেখতে পাই, অর্থাৎ কখনো কখনো তুমি তার যোজনী 2 পাবা, কখনো কখনো 4 পাবা, কখনো কখনো 6 পাবা। আবার আয়রন বা লোহা, হ্যাঁ, তারও কিন্তু আমরা পরিবর্তনশীল যোজনী দেখতে পাই, 2 দেখতে পাই, 3 দেখতে পাই। তো যোজনী জিনিসটা পরিবর্তনশীল হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা একটু আগে যে সংকেত বা প্রতীক দেখলাম এটা কিন্তু পরিবর্তনশীল না, এটা সংকেত বা প্রতীক ফিক্সড। ঠিক আছে, একটা অণুর একটা স্পেসিফিক সংকেত থাকবে, একটা মৌলের একটা স্পেসিফিক প্রতীক থাকবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের যোজনী নিয়ে কথাবার্তা। এই দেখো আমাদেরকে একটা যোজনীর চার্ট দেয়া আছে, এই চার্টটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, নট জাস্ট ফর ক্লাস 8। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একদম কেমিস্ট্রির বেসিক চার্ট। এই চার্টটা যদি তুমি না পারো তাহলে পরবর্তী কেমিস্ট্রি তুমি কিছুই বুঝবা না, বুঝতে পারছো? এই চার্টটার উপরই পুরা কেমিস্ট্রিটা দাঁড়ায় আছে। ঠিক আছে, তোমাদের ক্লাস 8 এর জন্য পরীক্ষা মানে 8 এর বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র যে 8 এর বার্ষিক পরীক্ষা হিসেবে এটা ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু ওরকম না। ঠিক আছে, এই চারটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। দেখো এক যোজি যৌগ কারা? অধাতুর ক্ষেত্রে যদি বলি তাহলে কাদের যোজনী 1 হয়? হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী 1 হয়। যোজনী 2 হয় হচ্ছে কোন অধাতুর? অক্সিজেন, সালফার, কার্বন। এই যে দেখো কার্বন কিন্তু এখানেও আছে আবার এখানেও আছে, বলছিলাম না যে কার্বনের যোজনী কিন্তু পরিবর্তনশীল হতে পারে, কার্বনের যোজনী কখনো কখনো 2 হতে পারে, কখনো কখনো 4 হতে পারে। অক্সিজেন, কার্বন, সালফার এদের যোজনী 2, আবার 3 কি? নাইট্রোজেন, ফসফরাস,
4 হচ্ছে কার্বন সালফার। দেখো সালফারও এখানে আছে, আবার কি এখানেও আছে, তার মানে সালফারের যোজনীও কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে। আচ্ছা ধাতুর ক্ষেত্রে দেখো সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড এদের হচ্ছে যোজনী 1। আবার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড এদের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড এদের যোজনী হচ্ছে 3 করে হয়। টিন আর লেডের যোজনী হচ্ছে 4 করে হয়। এখানে দুইটা ওয়ার্ড লেখা আছে, একটা হচ্ছে আস, এই যে, হ্যাঁ, আরেকটা কথা আছে ইক। এই কথাটার মানে কি? ঠিক আছে, এই যে আস আর ইক এটার মানে কি দেখো, এই যে তোমরা যদি একটু আয়রনের দিকে তাকাও, দেখো তো আয়রনের যোজনী 2টা না, একটু আগেই বলছি যে আয়রনের যোজনী কিন্তু 2টা, মানে পরিবর্তনশীল আর কি। ছোট যেই যোজনীটা সেটার ব্র্যাকেটে হচ্ছে দেখো আস লেখা, ঠিক আছে, আর বড় যেই যোজনীটা সেটার ব্র্যাকেটে হচ্ছে ইক লেখা। যেরকম কপারের ক্ষেত্রে যদি দেখি ছোটটা যেটা 1 যেটা সেখানে আস লেখা, আর কপারের যে যোজনী 2 হয় তাহলে সেটাকে আমরা বলি ইক। যেরকম আয়রনেরও 2টা নাম, যেরকম যদি আমি আয়রনের অক্সাইড লিখি, দেখো এইখানে আয়রনের যোজনী 2, এইখানে আয়রনের যোজনী 3, এইটাকে আমরা বলি হচ্ছে ফেরিক অক্সাইড, এইটাকে আমরা বলি হচ্ছে ফেরাস অক্সাইড। ঠিক আছে, তো যেটার যোজনী হচ্ছে ছোট হয় সেটাকে আমরা বলি আস। যেরকম আমরা এটার নাম কি, এটা হচ্ছে ফেরাস, লাস্টে কি আসতেছে আস। আয়রনের তোমার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। তো এখানে আসতেছে হচ্ছে যোজনী 2 হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি ফেরাস অক্সাইড, যোজনী 3 হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি ফেরিক অক্সাইড। ঠিক আছে, সেটা এই যেটা আয়রনের কথা বললাম, এটা আয়রনের পাশাপাশি অন্য সব কিছুর ক্ষেত্রেই সত্যি। যেরকম দেখো কপারের ক্ষেত্রে ছোট যোজনীটা আস, বড় যোজনীটা ইক। ঠিক আছে, টিনের ক্ষেত্রেও দেখো ছোটটা আস, বড়টা ইক। লেডের ক্ষেত্রেও ছোটটা আস, বড়টা ইক, এরকম করে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আস আর ইকের পার্থক্য। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে ফেরাস, আর এইটার নাম হচ্ছে ফেরিক। এই গেল, এই হচ্ছে তোমার যোজনীর চার্ট। নিচে একটা ব্যাপার আছে দেখো, যৌগমূলক। এই যৌগমূলকটা কি? এখানে কিন্তু আবার এটা কিন্তু কিছুটা যৌগিক পদার্থ মনে হয় না দেখে? হ্যাঁ, এটা যৌগিক পদার্থই, তবে তারা আচরণ করে মৌলিক পদার্থের মতো। মানে তারা একসাথে থাকে, সবসময় এত একসাথে থাকে যে পুরো একটা জাস্ট মৌলিক পদার্থের মতন আচরণ করে, ওদেরকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। ঠিক আছে, দেখো ওদের সম্মিলিত আবার একটা আয়নও আছে, যোজনীও আছে। ঠিক আছে, যোজনী কার থাকে? যোজনী তো মৌলিক পদার্থে থাকে, কিন্তু এই যৌগমূলকগুলোরও যোজনী আছে। ঠিক আছে, এগুলোর নাম এবং তোমার সংকেত টংকেত এখানে দেয়া আছে। উপরে হচ্ছে আমাদের চার্জটাও দেয়া আছে, এই চার্টটা তোমরা বইয়েও পাবা। ঠিক আছে, তাহলে এই যে যৌগমূলকগুলা কি? তারা হচ্ছে নিজেরা যৌগিক পদার্থ ঠিকই। তুমি যদি দেখো এখানে অ্যামোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এটা কি যৌগিক পদার্থ না? অবশ্যই যৌগিক পদার্থ, কিন্তু সে কিসের মতন আচরণ করে? একটা মৌলিক পদার্থের মতন আচরণ করে। যখন বিক্রিয়া টিক্রিয়া করে তখন সে সব সময় একসাথে থাকে, এই NH4 এই পার্টটা সবসময় একসাথে থাকে। ঠিক আছে, এই জন্য বলি যে আমরা এটা মৌলের মতন আচরণ করে, একটা মৌলের মতন আচরণ করে। আচ্ছা, তো এই যৌগমূলকগুলোরও যোজনী হয়, এই যৌগমূলকগুলোর যোজনীও হচ্ছে এখান থেকে দেখে নিতে হবে। এবং দেখো যৌগমূলকগুলোর উপরে যে আয়ন দেয়া আছে, পজিটিভ বা নেগেটিভ আয়ন, সেটাই কিন্তু যোজনী। এখানে দেখো সবগুলা হচ্ছে +1 বা -1, এখানে হচ্ছে সবগুলা +2 বা -2, এখানে দেখো একটাই দেয়া আছে -3, তার মানে তার যোজনী 3। ঠিক আছে, তাহলে এই চারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই চারটা না পারলে কিন্তু সামনের যে তোমার পড়াশোনা সেগুলো তুমি কিছুই বুঝবা না। ঠিক আছে, এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বারবার বলতেছি, এটা খুব ভালো করে এটাকে মনে রাখতে হবে যে কোন মৌলের যোজনী কত। ঠিক আছে, পুরো চারটা একদম মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা যদি একটু পরের টপিকে যাই, তাহলে প্রতীক সংকেত যোজনী। তাহলে আমরা একটু দেখি কি শিখলাম। প্রতীক কার হয়? প্রতীক হয় হচ্ছে কার? মৌলিক পদার্থের যেই ক্ষুদ্রতম যেই রূপটা, বা কি পরমাণুর, মৌলিক পদার্থের বা পরমাণুর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই তো পরমাণু, তো পরমাণুর ক্ষেত্রে হয়। আর সংকেত কার হয়? সংকেত হচ্ছে হয় যৌগিক পদার্থের বা অণুর। পরমাণুর প্রতীক, অণুর সংকেত। আর যোজনী তো আমরা একটু আগে কিছুক্ষণ ধরেই দেখলাম, সেটা কি? সেটা হচ্ছে যে যোজনী হচ্ছে যে একটা মৌল কয়টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতে পারে, সেই ব্যাপারটা, সেটাকে আমরা বলছি যোজনী। একটু আগে আমরা একটা যোজনীর চার্টও দেখলাম যে কোন মৌলের যোজনী কত। ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই।
পরে আমাদের কাছে আছে রাসায়নিক সমীকরণ। এইবার আসো, ঠিক আছে, যোজনী গেল, মৌল প্রতীক গেল, সংকেত গেল। এবার আমরা যদি রাসায়নিক সমীকরণ নিয়ে একটু দেখি, রাসায়নিক সমীকরণ আসলে কি জিনিস। রাসায়নিক সমীকরণ হচ্ছে যখন একটা রাসায়নিক বিক্রিয়া হবে, ঠিক আছে, তখন কি হবে, দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ, দুইটা হইতে পারে, নট নেসেসারি একটা হইলেও হবে, এক বা একাধিক, ঠিক আছে, দুই বা ততোধিক না বলে এক বা একাধিক বলাটা বেটার। এক বা একাধিক রাসায়নিক পদার্থ মিলে যদি এমন কিছু উৎপন্ন করে যেটা ওই যে প্রিভিয়াস যে রাসায়নিক পদার্থটা সেটার সাথে সম্পূর্ণ ডিফারেন্ট সেটা থেকে, সেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। এক বা একাধিক রাসায়নিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক রাসায়নিক পদার্থ আমরা যদি পাই, সেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবং রাসায়নিক বিক্রিয়া লেখার যে সমীকরণটা দিয়ে আমরা বোঝাই যে কে কে বিক্রিয়া করলো, কে কে উৎপন্ন হলো, সেটাকে আমরা বলছি হচ্ছে রাসায়নিক সমীকরণ। যেরকম খুব পরিচিত একটা সমীকরণ দেখো, পানি, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর কি হয়েছে, হাইড্রোজেন আছে না, অক্সিজেন আছে না, পানি আছে। পানি, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা কিন্তু তিন ধরনের জিনিস, কোনোটার সাথে কোনোটা কোনো মিল নাই। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলো, তৈরি হইলো কে, পানি, ঠিক আছে। আমরা যদি ধর্মের কথা দেখি বা নর্মালি যদি চিন্তা করি, হাইড্রোজেন, অক্সিজেন আর পানি তিনটা জিনিসকে এক না, তিনটা জিনিস কিন্তু এক না, কিন্তু ওরা দুইজন বিক্রিয়া করে কাকে উৎপন্ন করছে, পানি। এই যে আমি একটা সমীকরণ দিয়ে লিখলাম না, এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমরা যে সমীকরণ দিয়ে লিখি, রাসায়নিক বিক্রিয়া যে সমীকরণ দ্বারা উপস্থাপন করা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে রাসায়নিক সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, এবার চলো আমরা একটা রাসায়নিক সমীকরণ দেখি। এই যে দেখো, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করলো, তৈরি হলো সালফার ডাইঅক্সাইড। এটা কি, এটা একটা রাসায়নিক সমীকরণ। কে কে বিক্রিয়া করলো, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করলো, কে কে উৎপন্ন হলো, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। যারা যারা বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক। কি বলি, বিক্রিয়ক। যারা যারা বিক্রিয়ায় অংশ নেয়, এরা কারা অংশ নিছে, সালফার আর অক্সিজেন, তাহলে এরা কারা, এরা হচ্ছে বিক্রিয়ক। আর উৎপন্ন হয়েছে কে, উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এ হচ্ছে উৎপাদ। যে উৎপন্ন হয় তাকে আমরা বলি উৎপাদ, আর যারা বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে আমরা বলি বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে দেখো, সালফার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, কি উৎপন্ন হইলো, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হইলো। এটা আমি একটা সমীকরণ দিয়ে বুঝাইলাম, এটাই রাসায়নিক সমীকরণ, এবং এটা একটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা আমি একটা সমীকরণ দিয়ে বুঝাইলাম, সেটাকে আমরা বলছি রাসায়নিক সমীকরণ। আরেকটা রাসায়নিক সমীকরণ দেখো, জিঙ্ক আর হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হলো কি, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, এই দুইটা কি, উৎপাদ। এখন দেখো তো একটু, আগেরটা এখানে বিক্রিয়ক কয়টা ছিল, দুইটা, উৎপাদ কয়টা, একটা। এখানে বিক্রিয়ক দুইটা কিন্তু উৎপাদ দুইটা, ঠিক আছে। এটা যে কোনো সংখ্যা যে কোনো জায়গায় হতে পারে, বিক্রিয়ক একটা হতে পারে, উৎপাদ একাধিক হতে পারে, বিক্রিয়ক একাধিক হতে পারে, উৎপাদ একটা হতে পারে, হতেই পারে, ঠিক আছে। এটার কোনো বাধা ধরার নিয়ম নাই যে দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ, একটা বিক্রিয়ক থেকে দুইটা উৎপাদ, এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। যে কয়টা ইচ্ছা হতে পারে, বিক্রিয়ার উপর ডিপেন্ড করতেছে কয়টা বিক্রিয়ক থাকবে, কয়টা উৎপাদ থাকবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, আমরা আরেকটা রাসায়নিক সমীকরণ দেখে ফেললাম। জিঙ্ক হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি জিঙ্কের টুকরা ঢেলে দাও, তাহলে কি হবে, তাহলে সালফিউরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থাকবে না, জিঙ্কও আর জিঙ্ক থাকবে না। নতুন করে একটা তুমি জিনিস পাবা, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে কি, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু আসি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, ঠিক আছে। একটু আগে আমরা এই বিক্রিয়াটা দেখাইলাম না, যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, পানি উৎপন্ন করতেছে। এখন এখানে দেখো কয়টা হাইড্রোজেন পরমাণু আছে বলো তো, এটা একটা হাইড্রোজেন অণু, এই H2 পুরাটা একটা হাইড্রোজেন অণু। হ্যাঁ, অক্সিজেন অণু হচ্ছে O2, এটা হচ্ছে কি, পুরাটা একটা হাইড্রোজেন অণু। এটা কি, এটা হচ্ছে পুরাটা একটা অক্সিজেন পরমাণু। এখন এই যে হাইড্রোজেন অণুটা, এখানে পরমাণু কয়টা আছে, সরি এটা আমি পরমাণু লিখছি, এটা অণু হবে।
এই যে হাইড্রোজেন অণু, এখানে পরমাণু কয়টা? পরমাণু কিন্তু দুইটা, এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করে। তাহলে আমরা এখানে লিখি দুইটি পরমাণু। সেম জিনিসটা দেখো অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে এখানে পরমাণু কয়টা? দুইটা। তাহলে আমরা এখানেও লিখতে পারি যে এখানে পরমাণু কয়টা? দুইটা। তাইলে বাম পাশে অর্থাৎ যেই সাইডে বিক্রিয়ক সেই সাইডে হাইড্রোজেনের পরমাণু কয়টা? দুইটা। অক্সিজেনের পরমাণু কয়টা? দুইটা। কিন্তু ওইখানে দেখো হাইড্রোজেনের পরমাণু দুইটাই আছে, অক্সিজেনের পরমাণু কয়টা হয়ে গেছে? একটা। আরেকটা অক্সিজেন পরমাণু তাহলে গেল কই? ঠিক আছে, আরেকটা অক্সিজেন পরমাণু কোথাও যায় নাই, এখানেই আছে। আমরা যদি সমতা করি তাইলেই আমি পরমাণু সংখ্যা দুই সাইডে সমান পাবো। ঠিক আছে, এই যে দেখো বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে ঠিকই, এবং সেই পদার্থটা আগের পদার্থ থেকে সম্পূর্ণ আলাদা, সেটাও ঠিক আছে। কিন্তু কিন্তু আমাদের পরমাণু সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না, পরমাণু কোথাও উধাও হয়ে যাবে না। ঠিক আছে, পরমাণু কিন্তু যে কয়টা ছিল সে কয়টাই থাকবে। এটা যদি আমরা সমতা করি তাইলে আমরা পরমাণু সংখ্যা মিল পাবো। যেরকম দেখো সমতা করার জন্য আমি কি করব, ওই সমীকরণের যে উপাদানগুলো আছে সেগুলোকে কিছু জিনিস দিয়ে গুণ দিব। এখানে অক্সিজেন দুইটা, এখানে আমার তাহলে অবশ্যই কয়টা হবে? অক্সিজেন দুইটা। তাহলে আমি পুরোটার সামনে যদি 2 দিয়ে দিই তাহলে কি অবস্থা হয়? দেখো তাহলে আমার অক্সিজেন পরমাণু দুইটা মিলে গেল, কিন্তু তার সাথে সাথে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। তাহলে তুমি এই হাইড্রোজেনের সামনে 2 লাগাই দাও, তাহলে হাইড্রোজেন এখানে 4টা। এইবার তুমি হিসাব করে দেখো দুই সাইডে কি পরমাণু সংখ্যা সমান কিনা। দুইটা হাইড্রোজেন পরমাণু 2 দুগুণে 4। ঠিক আছে, এখানে কি 2 দুগুণে 4, ওখানেও কি 2 দুগুণে 4। এখানে অক্সিজেন পরমাণু কয়টা? দুইটা, ওখানে দুইটা। হলো? আচ্ছা, এই তো এই যে আমরা 2 দিয়ে যদি গুণ দিয়ে দেই তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? সমতা হয়ে গেল। তাহলে এখানে আমার বিক্রিয়ক সাইডে আমার হাইড্রোজেন পরমাণু কয়টা? বিক্রিয়ক সাইডে হাইড্রোজেন পরমাণু 4টা, অক্সিজেন পরমাণু 2টা। আর এখানে যদি তুমি হাইড্রোজেন পরমাণু হিসাব করো 4টা, আর যদি অক্সিজেন পরমাণু হিসাব করো তাহলে কয়টা আসবে? 2টা। মিলছে? হ্যাঁ মিলবে, অবশ্যই মিলবে। যদি সমতা করো তাহলে মিলবে। সব বিক্রিয়ার ক্ষেত্রে সমতা করা লাগে না, বাট সমতা করলে অবশ্যই মিলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যেই টপিক সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংযোজন। বিভিন্ন টাইপের রাসায়নিক বিক্রিয়া আমরা দেখব। তো আমাদের প্রথম যেই টাইপটা সেটা হচ্ছে সংযোজন। সংযোজন মানে কি? 2 বা ততোধিক বিক্রিয়ক মিলে একটা উৎপাদ তৈরি করবে। ঠিক আছে, বিক্রিয়ক থাকবে কয়টা? একটার বেশি। উৎপাদ থাকবে কয়টা? একটা। তাহলে আমরা একটু লিখি, 2 বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে কয়টা উৎপাদ তৈরি করবে? একটি নতুন রাসায়নিক পদার্থ তৈরি করবে। তাহলে যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র রাসায়নিক পদার্থ উৎপন্ন করবে সেই বিক্রিয়াটাকে আমি বলছি হচ্ছে সংযোজন বিক্রিয়া। চলো আমরা একটা উদাহরণ দেখি। ঠিক আছে, এই যে দেখো আয়রন সম্পূর্ণ কি আলাদা একটা জিনিস ওই ফেরাস সালফাইডের থেকে। আয়রন আর সালফাইড বিক্রিয়া করলে উৎপন্ন হইলো কি? ফেরাস সালফাইড। কেন এটার নাম ফেরিক মনে আছে? এটার যোজনী হচ্ছে 2, আয়রনের যোজনী হয় 2 আর 3। যেই আয়রনটা 2 যোজনী সেটাকে আমরা ডাকি হচ্ছে ফেরাস, আর যেই আয়রনটার যোজনী 3 সেটাকে আমরা ডাকি হচ্ছে ফেরিক। ওকে, তাহলে এই হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়ার ব্যাপার স্যাপার। তাহলে সংযোজন বিক্রিয়ার ধারণা আমরা একটু কি বলতে পারি, সেটা হচ্ছে কি বিক্রিয়ক থাকবে কয়টা? বিক্রিয়ক থাকবে একাধিক। উৎপাদ থাকবে কয়টা? উৎপাদ থাকবে একটা। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। আরেকটা সংযোজন বিক্রিয়া জিঙ্ক আর সালফারের বিক্রিয়া, উৎপন্ন হবে জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফার জিঙ্ক সালফাইড তিনটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে, তিনটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু কি বিক্রিয়া করে উৎপন্ন হইতেছে। জিঙ্ক আর সালফার বিক্রিয়া করতেছে, উৎপন্ন হইতেছে জিঙ্ক সালফাইড। ঠিক আছে, এইটাকেও আমরা বলতে পারি কি সংযোজন বিক্রিয়া। এখানে বিক্রিয়ক কয়টা? বিক্রিয়ক হচ্ছে 2টা, আর উৎপাদ হচ্ছে কি একটা। উৎপাদ সব সময় একটা থাকবে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে, আচ্ছা
তো এই গেল। এরপর আমরা আসি হচ্ছে এই যে দেখো আরেকটা সংযোজন বিক্রিয়া। একটু আগে আমরা কি দেখলাম, একটু আগে আমরা যে দুইটা বিক্রিয়া দেখলাম, এখানে এই সাইডের গুলা কি মৌলিক পদার্থ না পরমাণু? এটাই দেখো, এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ, পরমাণু পরমাণু, ওইটাও অণু, ওইটাও যৌগিক পদার্থ। কিন্তু এখানে দেখো শুধুমাত্র যে পরমাণু পরমাণু মিলে বা মৌলিক পদার্থ মিলে সংযোজন বিক্রিয়া হইতে হবে এমন কোনো কথা নাই। যৌগিক পদার্থ সংযোজন বিক্রিয়ায় কি করতে পারে, অংশ নিতে পারে। এই যে দেখো এইটা কি ধরনের পদার্থ, এটা একটা যৌগিক পদার্থ, এটাও একটা যৌগিক পদার্থ, তারা কিন্তু সংযোজন বিক্রিয়ায় অংশ নিতে পারে। এবং এই দেখো সংযোজন বিক্রিয়া হয়েছে, উৎপাদ কিন্তু একটা আসছে, কি আসছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটার নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে নিশাদল। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস, এই সিএল বা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও গ্যাস ফর্মে আছে এবং এটা যখন আমরা বিক্রিয়া করতেছি অ্যামোনিয়াম ক্লোরাইড আসতেছে, এটাও একটা গ্যাস। আচ্ছা, এইখানে আমাদের দেখো বিক্রিয়ক দুইটা কি কি ধরনের পদার্থ, এটা হচ্ছে যৌগিক পদার্থ। এই আগের দুইটা দেখলাম কি বিক্রিয়ক দুইটা কি ছিল, মৌলিক পদার্থ, এই যে ফেরাস আর সালফার, আর এটা হচ্ছে জিঙ্ক আর সালফার, এটা কি মৌলিক পদার্থ। আর এইখানে বিক্রিয়ক যৌগিক পদার্থ। তার মানে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ দুইজনই অংশ নিতে পারবে। আচ্ছা, এবার আমরা আসি দহন বিক্রিয়ায়। দহন মানে হচ্ছে পুড়ায় দেয়া। ঠিক আছে, কি না, কি অর্থ দহন? দহন অর্থ পুড়ায় দেয়, এটা ইংলিশ হচ্ছে কম্বাসন, বাট এটা বেসিক্যালি হচ্ছে কি বার্ন করলে আমরা হচ্ছে সেটাকে বার্ন টাইপের ব্যাপার স্যাপার। ঠিক আছে, সাইন্টিফিক্যালি আমরা এটাকে কম্বাসন বলি। আচ্ছা, দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলছি, পুড়ায় দেয়। আমি একটা জিনিসকে পুড়াইতে হলে আমার কি লাগবে, আগুন লাগবে। এবং তোমরা কি ছোটবেলায় পড়ছিলাম মনে আছে, ওই যে কি একটা বাটির মধ্যে পানি নিতা, পানি নিয়ে ওইটার উপর মোমবাতি ডুবাইতা, মোমবাতি ডুবানোর পরে ওই মোমবাতিটাকে একটা গ্লাস দিয়ে ঢেকে দিলে কি হতো, মোমবাতিটা কি নিভে যাইতো না? এবং এই পরীক্ষা থেকে তোমরা কি শিখতা, যে অক্সিজেনের সাহায্য ছাড়া কি করে না, আগুন জ্বলতে পারে না। তাহলে আমি যদি কোনো কিছুকে দহন করতে চাই, আমার অবশ্যই কাকে লাগবে, অক্সিজেনকে লাগবে। তাহলে কোনো কিছু যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাইলেই দহন হবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন হবে হচ্ছে ওই মৌলের অক্সাইড, যেই মৌলটা ওই সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে সেই মৌলের অক্সাইড পাবো। যেরকম আমরা যদি একটু দেখি, এই যে সালফার আর অক্সিজেন, ঠিক আছে, এটা দহন হইলে উৎপন্ন হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে আমরা দহনের সংজ্ঞা কি লিখতে পারি, সেটা হচ্ছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোন মৌল, হ্যাঁ কোন মৌল কি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওই মৌলের অক্সাইডে পরিণত হবে। দহন বিক্রিয়া হচ্ছে এই কাহিনীটা ঘটে। তাহলে দহন বিক্রিয়া আমরা কাকে বলবো, যে বিক্রিয়ায় কোনো মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মৌলের অক্সাইডে পরিণত হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে দহন বিক্রিয়া। ঠিক আছে, এখন দেখো তোমাদের এই যে একটা বইয়ে পরীক্ষণ আছে, সালফার আর অক্সিজেনের দহন বিক্রিয়া পর্যবেক্ষণ। তুমি কি করবা, একটা চামচে কিছু সালফার নিবা ল্যাবে, ঠিক আছে, একটা চামচে কিছু সালফার নিয়ে সেটাকে তাপ দিবা। তাপ দিলে কি হবে, সালফারের অক্সাইড উৎপন্ন হবে এবং কি হবে, দহন হবে, সালফারটা বার্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যদি চামচে সালফার নাও, চামচে সালফার নিবা, চামচে সালফার নিয়ে কি করবা, তাপ দিবা, তাইলে কি বিক্রিয়া ঘটবে, দহন বিক্রিয়া ঘটবে। এবং যখন তুমি তাপ দিচ্ছ, আগুন জ্বলতেছে, কার সাহায্যে আগুন জ্বলতেছে, অক্সিজেনের সাহায্যে আগুন জ্বলতেছে। তার মানে সেই অক্সিজেন কি করতেছে, সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, সালফারের অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, এই আরেকটা জিনিস খেয়াল করো, এই যে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দহন হওয়ার পাশাপাশি কিন্তু সংযোজন, সংযোজন না, এই যে দুইটা পদার্থ বিক্রিয়া করতেছে, এক বা একাধিক পদার্থ মিলে একটা পদার্থ তৈরি করলো, এটা কিন্তু দহন হওয়ার পাশাপাশি সংযোজন। ঠিক আছে, আচ্ছা, এরপর বলতেছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের দহন বিক্রিয়া পর্যবেক্ষণ। তাহলে নিবা চামচে ম্যাগনেসিয়াম নিবা, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এভাবে লেখে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নিয়ে কি করবা, তাপ দিবা, আগুনের উপরে তাপ দিবা, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন হবে হচ্ছে ম্যাগনেসিয়ামের
অক্সাইড। এই হচ্ছে ম্যাগনেসিয়ামের দহন। ক্লিয়ার? আচ্ছা, সালফারের মতোই এই যে এখানে সমতা করে দেওয়া আছে বিক্রিয়াটা, ঠিক আছে? কারণ এখানে কি এই যে আমি একটু আগে যেটা লিখলাম সেখানে কি অক্সিজেন কি দুইটা, এই সাইডে দুইটা পরমাণু, ওই সাইডে কয়টা পরমাণু, একটা পরমাণু। সমতা করলে হচ্ছে এরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে মোমের দহন। মোমের দহন, মোম আমরা জ্বালাই দিলে কি হয়? মোম আমরা জ্বালাই দিলে দুইটা কাহিনী ঘটে। একটা কাহিনী হচ্ছে যে সুতাটা কি হয়, সুতাটা পুড়তে থাকে, সুতাটা পুড়তে 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 একসময় শেষ হয়ে যায়, আর মোম আরেকটা অংশ কি হয়, গলে যেতে থাকে। তো যেই যে সুতাটা যে পুড়তে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে দহন, ঠিক আছে? তো দহন হইলে কি হয়, প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? দহন মানেই কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। এবং মোম জ্বালাইলে গরম তো লাগেই, তার পাশাপাশি তুমি কি পাও? মোম কেন জ্বালাই আমরা? গরম পাওয়ার জন্য, তাপ শক্তি পাওয়ার জন্য না, আলো পাওয়ার জন্য। তাহলে সেই তাপ শক্তির কিছু পরিমাণ কিসে রূপান্তরিত হয়, আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? ওই মোমের সুতাটা কি হয়, দহন হয়। দহন হইলে কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তির কিছু পরিমাণ কিসে হয়, কিসে রূপান্তর হয়, আলোক শক্তিতে রূপান্তর হয়। এবং এখানে পাশাপাশি হচ্ছে কার্বনের দহন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে কার্বন থাকে, মোম হচ্ছে কার্বনেরই যৌগ, সেই কার্বনের দহন হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবং কার্বন ডাই অক্সাইড যেখানেই উৎপন্ন হইতেছে বুঝে নিবা কি, কার্বনের দহন। কার্বনের দহন করলেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? এই জন্য কার্বন বার্ন করা মানেই কি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়া, ঠিক আছে? কার্বনের সম্পূর্ণ দহন যদি হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তোমরা ছোটবেলায় পড়ছো। যদি কার্বনের আংশিক দহন হয় তখনই কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে যায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি না থাকে, ঠিক আছে? তাহলে কার্বনের পুরোপুরি ভাবে দহন হইলে, কার্বনের পুরোপুরি ভাবে দহন হইলে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে মোমের দহন। তাহলে আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন বলো তো আমাকে, প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হচ্ছে যে একটা কিছু একটা জায়গায় বসেছিল, সেই জায়গাটায় বসে থাকা অবস্থায় কি করলো, নতুন একটা কিছু এসে তাকে উঠাই দিয়ে তার জায়গাটা দখল করলো, তাকে কি করলো, প্রতিস্থাপিত করলো, ঠিক আছে? যেরকম হচ্ছে তোমার একটা বন্ধু একটা বেঞ্চে বসেছিল, ঠিক আছে, আরেকটা বন্ধুর সাথে। এখন তুমি আবার সেই বন্ধুর সাথে বেশি ক্লোজ। তুমি যখন ক্লাসে ঢুকলা তখন সে কি করলো, ওই যেই বন্ধুটা কম ক্লোজ সে উঠে গেল, তুমি যায় সেই জায়গাটায় বসলা, সেটা হচ্ছে কি, প্রতিস্থাপিত করলো তুমি তাকে। অর্থাৎ একটা কিছুর জায়গা ছিল সেখানে, সেটাকে সরাই দিয়ে আমি সেই জায়গাটা দখল করে নিব, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রতিস্থাপন। তাহলে দেখি তো প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন হয়। এই যে দেখো, এই যে দেখো, কপারের সালফেট, ঠিক আছে? সালফেটের সাথে কে ছিল, কপার। এখানে কে আসলো, আয়রন আসলো, তাহলে কি হয়ে গেল, আয়রনের সালফেট হয়ে গেল। এটাই হচ্ছে আমার প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো, কি বলবো হচ্ছে প্রতিস্থাপন ঘটে। কার প্রতিস্থাপন ঘটে, অবশ্যই মৌলর, যৌগর। তাইলে একটা মৌল কি করে বা একটা পদার্থ কি করে, একটি পদার্থ কি করে, অন্য পদার্থকে সরিয়ে নিজে সেই পদার্থের জায়গা দখল করে ফেলে, অর্থাৎ সেই পদার্থটাকে কি করে, প্রতিস্থাপিত করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার কথাবার্তা। এরপর আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার পরীক্ষণ দেখব। লোহা আর তুতে। লোহা কি, লোহা হচ্ছে আমাদের এই যে আয়রন। তুতে মানে হচ্ছে কি জানো, তুতে মানে হচ্ছে কপার সালফেট। এবং এই কপার সালফেটের কালার হয় হচ্ছে নীল, ব্লু কালার। পুরোপুরি ব্লু না, কিছুটা স্কাই ব্লু টাইপের হয়। তুমি যদি কি করো, এই কপার সালফেটের একটা দ্রবণ নিলা, কপার সালফেট কি কি করলা, পানিতে দ্রবীভূত করলা। কিসের দ্রবণ এটা, কপার সালফেটের দ্রবণ। এটার মধ্যে তুমি কি করলা, কিছু লোহার গুঁড়া ঢেলে দিলা বা আয়রন ঢেলে দিলা। তখন এই কপার সালফেট নীল কি আর নীল থাকবে না, তখন কি হয়ে যাবে, তখন তুমি যে আউটপুটটা পাবা দেখবা সেটা সবুজ হয়ে যাইতেছে। কেন সবুজ হয়ে গেল, সবুজ হয়ে কালার চেঞ্জ হওয়া মানে সেখানে নতুন কোনো পদার্থ উৎপন্ন হচ্ছে। এবং এইখানে সবুজ কালারটা কিসের, সেটা হচ্ছে এই যে ফেরাস সালফেট, ফেরাস সালফেটের সবুজ কালার। তাহলে আমরা বিক্রিয়াটা যদি দেখি, এই যে আমাদের বিক্রিয়াটা, কপার সালফেট ফেরাস। তাহলে কপারের জায়গাটা, যে সালফেটের পাশে কে বসেছিল, কপার বসেছিল, তাহলে কপারকে আমরা সরাই দিলাম, কি করলো, ফেরাস হচ্ছে কি কপারকে সরাই দিল,
মানে আয়রন যেটা সেটা কপারকে সরাই দিল, নিচে সেই জায়গায় বসলে উৎপন্ন হলো ফেরাস সালফেট এবং কপার কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এটাকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা এরপর আমাদের হচ্ছে বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া কিরকম? সংযোজন বিক্রিয়ার উল্টা। সংযোজন বিক্রিয়া কি ছিল? বিক্রিয়ক কি একাধিক ছিল, উৎপাদ কয়টা ছিল? একটা ছিল। এখানে বিক্রিয়ক থাকবে একটা, উৎপাদ হবে একাধিক। তার মানে কি কোনো পদার্থ কি ভেঙে যাবে? এটা কি একাধিক পদার্থ জোড়া লেগে একটা পদার্থ হয়েছিল সংযোজন বিক্রিয়ায়। বিয়োজন বিক্রিয়ায় যেটা হবে সেটা হচ্ছে যে একটা পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হবে। যেরকম একটা বিয়োজন বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের যে বিক্রিয়াটা, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে কি হইতেছে? একটা পদার্থ, এখানে তোমার দেখো বিক্রিয়ক কয়টা? বিক্রিয়ক হচ্ছে এখানে একটা। আর যদি উৎপাদের কথা বলি, উৎপাদ কিন্তু এখানে দুইটা, একাধিক। মোট কথা হচ্ছে একাধিক। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে? একটা রাসায়নিক পদার্থ ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি হচ্ছে? একাধিক নতুন রাসায়নিক পদার্থে পরিণত হচ্ছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে বিযোজন বিক্রিয়া। ঠিক আছে, এই যে দেখো বিযোজন বিক্রিয়া, চুনা পাথরই হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, কি করবা? চামচে নিবা, চামচে নাও বা অন্য কোনো পাত্রে নাও ইচ্ছা, নিয়ে কি করবা? তাপ দিবা। তাপ দিলে কি উৎপন্ন হবে? চুন উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই চুনটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। কার্বন ডাইঅক্সাইড তুমি চোখে দেখতে পাবা না, এটা হচ্ছে বুদবুদ দেখতে পাবা। ঠিক আছে, এটা হচ্ছে বুদবুদ আকারে চলে যাবে। ওই বুদবুদটাই কিসের বুদবুদ? কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। ঠিক আছে, আর সাথে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে তুমি যদি চুনাপাথরকে নিয়ে তাপ দাও, চুনাপাথর ভেঙে যাবে, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সেই বিক্রিয়াটা। ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড বা সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই হচ্ছে তোমার বিযোজন বিক্রিয়া। এই যে দেখো চুনাপাথরের বিযোজন বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডটা যে উৎপন্ন হয়েছে সেটা বোঝার আরো একটা ভালো উপায় আছে। সেটা কি করবা? সেটা হচ্ছে তুমি এই যে বিক্রিয়াটা যখন করবা, মনে করো একটা টেস্ট টিউবে, হ্যাঁ একটা টেস্ট টিউবে এরকম বিক্রিয়া করলা। এখন কার্বন ডাইঅক্সাইড তো বাতাস, সেটা তো উড়ে যাবে, সেটা তুমি ধরতে পারবা না। তাহলে তুমি কি করবা? এটার মুখে একটা রাবারের ছিপি লাগাই দিবা এবং এই যে একটা পাইপ দিয়ে তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড পাইপের ভিতর থাকবে এবং এই পাইপটারে নিয়ে তুমি চুবাবা কোথায়? একটা মনে করো বাটিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি যেটা, হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে লাইম ওয়াটার বা চুনের পানি। এইটাকে নিয়ে যদি তুমি এই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে যদি এই চুনের পানির মধ্যে ডুবাও, তাহলে কি অবস্থা হবে জানো? চুনের পানিটা ঘোলা হয়ে যাবে। কেন ঘোলা হয়ে যাবে? কারণ ওখানে আবার উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, সাথে পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে চুনের পানিটা কি হয়ে যাবে? চুনের পানি ঘোলা হয়ে যাবে। চুনের পানি যে ঘোলা হয়ে গেছে, চুনের পানি কে ঘোলা করছে? ওই কার্বন ডাইঅক্সাইড। তার মানে এইখানে কি উৎপন্ন হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার জন্য তুমি যদি, যেহেতু বাতাস এটা তুমি দেখতে পারবা না, তাহলে তুমি কি করবা? ওই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে চুনের পানির ভিতর ডুবাই দিবা। তাহলে চুনের পানি কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। ঘোলা হয়ে গেছে মানে কি? সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল। কারণ কি? সেখানে ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো চুনাপাথর, আচ্ছা এই চুনাপাথর মানে হচ্ছে কপার না, কপার কার্বনেটের কথা বলা হয়েছে। তো কপার কার্বনেট সেম। কপার কার্বনেটকে তুমি যদি তাপ দাও, কপারের অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, আচ্ছা তাইলে এই সেম বিয়োজন বিক্রিয়া, এটা একটা পদার্থ ছিল, এটাকে তুমি তাপ দিলা, সেটা কি হলো? ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো? একাধিক পদার্থে পরিণত হলো। সেটা সেই দুটো একাধিক পদার্থ কি একদম সম্পূর্ণ নতুন। ওকে, আচ্ছা এবার আসো পটাশিয়াম ক্লোরেট। এটাও চুনাপাথর না, চুনাপাথর অন্য জিনিস।
ক্যালসিয়াম কার্বনেট। পটাশিয়াম ক্লোরাইড, এটা কিন্তু তাপ দিলা, তাহলে কি হলো? পটাশিয়াম ক্লোরাইড হলো, অক্সিজেন হলো। এইখানে সেই জিনিসটা, যেমন দেখো আমাদের আগের যে দুইটা বিক্রিয়া ছিল, এই যে এই বিক্রিয়াটা, ঠিক আছে, তারপর হচ্ছে এই বিক্রিয়াটা, আর হচ্ছে এই বিক্রিয়াটা, এটা কি বিয়োজন বিক্রিয়া। এখানে পটাশিয়াম ক্লোরাইড এক জায়গায় কে কার্বন, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গেছে, আর এক জায়গায় কপার কার্বনেট ভেঙে গেছে, এখানে কে ভেঙে যাচ্ছে? পটাশিয়াম ক্লোরাইড। এ যদি ভেঙে যায়, তুমি তাপ দাও, তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সাথে অক্সিজেন উৎপন্ন হবে। এটাও হচ্ছে একটা তোমার বিযোজন বিক্রিয়া। এরপর আমাদের টপিকটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু তাপ শক্তির রূপান্তর হয়, ইদার তাপ শোষিত হয় অথবা নির্গত হয়। ঠিক আছে, তাপ উৎপন্ন হবে অথবা শোষিত হবে, অর্থাৎ বিক্রিয়াটার কারণে পরিবেশ থেকে সে তাপ নিয়ে নিতে পারে, আবার পরিবেশে সে তাপ ছেড়েও দিতে পারে। ঠিক আছে, বিক্রিয়া মানে কি? তাপ উৎপন্ন হবে অথবা তাপ শোষিত হবে। এখন তাপ যদি উৎপন্ন হয় তাহলে কি হবে? কি অবস্থা হবে? পরিবেশটা গরম হয়ে যাবে। আর যদি পরিবেশ থেকে কেউ তাপ নিয়ে নেয় তাহলে কি অবস্থা হবে? পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে খাবার সোডা আর লেবুর রসের বিক্রিয়া। তুমি কি করবা? বেকিং সোডার ভিতরে একটা টেস্ট টিউবে বেকিং সোডা নিবা, বেকিং সোডা নিয়ে সেটার ভিতরে লেবুর রস ঢালবা। বেকিং সোডা মানে কি? বেকিং সোডা মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, তারপর হচ্ছে লেবুর রস ঢালবা, লেবুর রসে কি আছে? সাইট্রিক অ্যাসিড আছে। এরা দুইজন বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করবে। ফলে কি হবে? ওই যে টেস্ট টিউবটা সেটা ঠান্ডা হয়ে যাবে। কেন ঠান্ডা হয়ে গেল? তাপ কই গেল? সে কি হয়েছে? এই যে এই বিক্রিয়া, সেটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়া কি হয়? পরিবেশ থেকে তাপ শোষিত হয়, এই জন্য ওই টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, বা এই বিক্রিয়ায় কি হয়? তাপ শোষিত হয়। শোষিত হইলে কি হয়? যে টেস্ট টিউবে তুমি এই বিক্রিয়াটা করবা সেই টেস্ট টিউবটা ঠান্ডা হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এরপরে আমরা দেখি চুন আর ভিনিগারের ক্ষেত্রে। চুন, ঠিক আছে, এই যে দেখো তোমাদের বিক্রিয়াটা দেয়া আছে এখানে, চুন আর ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড একই জিনিস। অ্যাসিটিক অ্যাসিডের যেই দ্রবণটা, অ্যাসিটিক অ্যাসিডকে তুমি যদি পানিতে দিয়ে দ্রবণ তৈরি করো সেটা হচ্ছে ভিনিগার। সেটা যদি তুমি করো তাহলে চুন আর অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অ্যাসিডের পানি। তাহলে তুমি কি নিবা? এই যে একটা বোতলে অ্যাসিটিক অ্যাসিড নিবা, তার মধ্যে কি দিবা? তার মধ্যে দিবা চুন, এবং এই কাজটা যদি তুমি করো তাহলে কি অবস্থা হবে? পাত্র গরম হয়ে যাবে, পাত্রটা গরম হয়ে যাবে। যেই পাত্রে তুমি বিক্রিয়াটা করবে সেই পাত্রটা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কেন গরম হয়ে গেল? কোত্থেকে আসলো তাপটা? এই বিক্রিয়াটা থেকে। তার মানে কি এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তার মানে আমরা দেখলাম যে বিক্রিয়ায় আসলে তাপ উৎপন্নও হতে পারে, তাপ শোষিতও হতে পারে, তবে তাপের একটা চেঞ্জ হয়। ঠিক আছে, এই যে তোমাদের সেই বিক্রিয়াটা ক্যালসিয়াম অক্সাইড মানে চুন, এটা হচ্ছে তোমার সেই চুন। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড তো অ্যাসিটিক অ্যাসিড, এটা যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডের সাথে পানি, এবং এটা কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা, চুনের সাথে পানির বিক্রিয়া। এই যে দেখো ক্যালসিয়াম অক্সাইড আর পানি, চুনের মধ্যে যদি তুমি পানি ঢেলে দাও, একটা পাত্রে চুন নিবা, পানি ঢেলে দিবা, পাত্রটা অনেক গরম হয়ে যাবে, তুমি ধরতেও পারবা না। ঠিক আছে, এটাও কি? এটাও হচ্ছে তাপ উৎপন্ন করে। তাপ উৎপন্ন করে বলেই তো পাত্রটা গরম হয়ে যায় নাকি? তার মানে কি পাত্রটা গরম হয়ে যায়। ওকে, তাহলে এটাও কি? এটাও হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে তোমার বিক্রিয়াটা দেয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে যদি তুমি পানি দাও সেক্ষেত্রে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা তাপ উৎপাদী প্রসেস। ঠিক আছে, এর পরের টপিক কি? এর পরের টপিক হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। এটা বলতে আমরা আসলে কি বুঝি? এটা বলতে আমরা আসলে বুঝি ব্যাটারি। তোমার স্পেশালি যে পেন্সিল ব্যাটারিগুলো, হ্যাঁ পেন্সিল ব্যাটারি বলে যে রিমোটের ব্যাটারি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ছোটদের যে খেলনা থাকে সেই খেলনার ব্যাটারি। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই যে ব্যাটারিগুলো, সেটা কি? সেটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক কোষ, ড্রাই সেল। ঠিক আছে, দেখো আমরা একটা শুষ্ক কোষের গঠন দেখি। এই যে তোমার যে বাসার পেন্সিল ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি, হ্যাঁ সেই ঘড়ির ব্যাটারি তুমি কি করবা? খুলবা। খুললে
কি করবা, ব্যাটারিটা যখন তুমি হাতে নিবা তখন তুমি কি ব্যাটারির উপরে একটা হচ্ছে স্টিকার পাবা, সেখানে হচ্ছে ব্যাটারির যেই ব্র্যান্ডের নাম, সেই ব্র্যান্ডের নাম লেখা থাকবে। সেই স্টিকারটাকে অ্যান্টিকাটার দিয়ে কেটে উঠাই ফেলবা। তখন তুমি কি পাবা জানো, একটা ধাতব পাত। সেই ধাতব জিনিসটা হচ্ছে মোড়ানো। এরপর ওই ধাতব জিনিসটা দেবে একটা এন্ডিং আছে, সেটা দিয়ে তুমি এরকম করে খুলে ফেলতে পারবা। ঠিক আছে, খুলে ফেললে তুমি হচ্ছে একটা পেস্ট টাইপের জিনিস পাবা, একটা কাগজ টাইপের জিনিস পাবা। সেই কাগজের ভিতরে মোড়ানো একটা পেস্ট টাইপের জিনিস পাবা। সেই পেস্টের ভিতরে আবার একটা কালো রঙের জিনিস পাবা, যেটা হচ্ছে তোমার হাতে কালি লেগে যাবে সেই জিনিসটা যদি তুমি ধরো। ঠিক আছে, তাহলে কি হইলো এখানে চিন্তা করো। একদম বাইরে কি থাকে, দস্তার পাত্র। ওই যে মেটালের বা স্টিকারটা খোলার পর তুমি যেটা পাইছিলা সেটাই হচ্ছে কি দস্তার পাত্র। তারপরে ভিতরে ওই যে বলছিলাম একটা পেস্ট টাইপের জিনিস পাবা, আঠালো আঠালো টাইপের জিনিস পাবা, যেটা তোমার হাতে লাগলে সহজে উঠতে যাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই তিনটা জিনিসের মিশ্রণ, পানি দিয়ে পেস্টটা তৈরি করা হয়েছে, পাতিত পানি ইউজ করা হয়। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে তোমার ওইখানে ইউজ করা হয় পেস্ট আকারে। তার ভিতরে থাকে হচ্ছে একটা কার্বন দণ্ড। এটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে একটা কি কার্বনের দণ্ড। এটার মাথায় আর নিচে, মাথায় হচ্ছে একটা ধাতব টুপি পরানো থাকে, তুমি এটা খুলে একটা গোল জিনিস পাবা। ঠিক আছে, গোল একটা হচ্ছে টুপি টাইপের জিনিস পাবা, সেটা হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত। এই নিচের পার্টটা হচ্ছে তোমার নেগেটিভ প্রান্ত। তাহলে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, ইলেকট্রন থেকে কোন দিকে দৌড় দিবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে দৌড় দিবে। যদি ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে দৌড় দেয় তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহ হবে। ঠিক আছে, ইলেকট্রন দৌড় দেওয়া মানে বা ইলেকট্রনের প্রবাহ মানেই কিসের প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, তুমি যখন ব্যাটারিটা কোনো কিছুতে মানে ব্যাটারির যেই নির্ধারিত স্থান, সেই স্থানে যখন তুমি ব্যাটারিটাকে বসাবো তখনই শুধুমাত্র এটা হবে। তুমি যদি খুলে রেখে দাও তাহলে ব্যাটারিটার লাইফ টাইম নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে আজকে কি করবা, ওই ব্যাটারি নিবা, ব্যাটারি নিয়ে তোমার যে ব্যাটারির মানে লাইফ টাইম শেষ, যেটা ডেড, সেটা দিয়েই করতে পারো। ঠিক আছে, সেটাতে দিয়ে যদি খুলো তাহলে একটা কি মেটালের জিনিস পাবা। সেই মেটালের জিনিসটারে পেস্টটারে খুললে তারপর হচ্ছে ভিতরে পেস্ট পাবা, একটা কাগজ টাইপের জিনিস পাবা, আর হচ্ছে কার্বন দণ্ড তুমি নিজের চোখে দেখতে পারবা। এখন আসো, শুষ্ক কোষে আসলে কি ধরনের ঘটনা ঘটে, ব্যাটারি দিয়ে আমরা কি করি, ব্যাটারির ভিতরে কি আছে। আমরা তো দেখলাম একটু আগে ব্যাটারির ভিতরে কি আছে। এখন ব্যাটারি দিয়ে আমরা কারেন্ট পাই, কারেন্ট পাই না, কিভাবে পাই? ব্যাটারির ভিতরে এই যে পদার্থগুলো আমি এখানে ইউজ করছি, এই যে কার্বন, হ্যান ত্যান, ধাতু টাতু, তারপরে এই যে একটা পেস্ট, হ্যাঁ, এই পদার্থগুলো ইউজ করার ফলে কি হয়েছে, রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি এই পদার্থগুলোর ভিতরে আছে না? এরপরে সেই রাসায়নিক শক্তি থেকে আমি কি পাবো বলতো, তড়িৎ শক্তি। তাইলে আমার শুষ্ক কোষের মাধ্যমে যে রাসায়নিক শক্তি, সেই রাসায়নিক শক্তি কিসে রূপান্তর হবে, তড়িৎ শক্তি। তার মানে ব্যাটারি দিয়ে আমরা আসলে কি পাই, যে জিনিসগুলো আমার হচ্ছে তড়িৎ শক্তি দিয়ে চলতে পারে সেগুলোই তো আমরা ব্যাটারি দিয়ে চালাই নাকি। আচ্ছা, তাহলে এই যে দেখো তুমি একটা বর্তনী যদি তৈরি করো, এই যে মনে করো একটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, হ্যাঁ, এইটা তুমি দিলা, এরপর তুমি একটা লাইট অ্যাড করলে এখানে, ছোট্ট একটা বাল্ব। সেই বাল্বটা কি হবে, এটা মনে করো প্লাস, এটা নেগেটিভ, সেই বাল্বটা কি হবে, জ্বলে উঠবে। তাহলে এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি পাবা হচ্ছে তড়িৎ শক্তি। কিন্তু ব্যাটারির ভিতর কি ছিল, ব্যাটারির ভিতর ছিল রাসায়নিক শক্তি। ব্যাটারির যেই মাইনাস প্রান্ত, সেই মাইনাস প্রান্ত মানে কি, ইলেকট্রনের অনেক আধিক্য। সেই মাইনাস প্রান্তটা ইলেকট্রনটা যদি দৌড় দেয় তার দিয়ে, তাহলে কি হবে, তাইলেই হচ্ছে বিদ্যুতের প্রবাহ হবে। বিদ্যুতের প্রবাহ হওয়া মানেই কি, লাইটটা জ্বলে উঠবে। ঠিক আছে, এই হচ্ছে শুষ্ক কোষের কাজ কারবার। এই যে দেখো শুষ্ক কোষের একটা বর্তনী তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, যে কি ছবিটা দিয়ে দেওয়া আছে, যে এখানে তুমি যদি একটা লাইট বা যে কোনো ডিভাইস, মোটর টটর ঘুরাও দেখতে পারো ব্যাটারি দিয়ে। ঠিক আছে, যে মোবাইলের যে ব্যাটারি আছে না, সেই মোবাইলের ব্যাটারি দিয়ে তুমি হচ্ছে মোটর ঘুরাতে পারবা। ওই বাটন ফোনের মোবাইলের ব্যাটারি তো খোলা যায় আজকাল, যে স্মার্টফোন, সেটা ব্যাটারি তো তুমি খুলতে পারবা না। তো কারোর বাসায় যদি বাটন ফোন থাকে, সেই বাটন ফোনের ব্যাটারি যদি মানে ডেড না হয়ে যায় একদম, সেটা দিয়ে তুমি মোটরও ঘুরাইতে পারবা। ঠিক আছে, আচ্ছা, মোটর বা যে কোনো ডিভাইস আর কি। আচ্ছা, এরপর আমরা আসি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, সেটা আসলে কি, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থ কি হবে, আয়নিত হবে। ঠিক আছে, রাসায়নিক পদার্থ যদি আয়নিত হয়, রাসায়নিক পদার্থ কি হয়, এটা মনে করো আয়নিত হইল। আয়নিত হইলে কি হবে,
আয়ন দিয়ে কিন্তু কি করা যায়, বিদ্যুৎ পরিবহন করা যায়। আয়ন আয়ন টায়ন মানে কি, এটা কি একটা পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন, তো সেটা দিয়ে তুমি কিন্তু বিদ্যুৎ পরিবহন বা এই ধরনের কাজ কারবার করতে পারবা। যেরকম আমরা যদি একটু দেখি, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা, সেটাকে যদি তুমি পানিতে দ্রবীভূত করো অথবা গলায় ফেলো, তাহলে কি হবে, আয়নিত হবে। তারপর হচ্ছে কি পানি, এটা কি হবে, আয়নিত হবে। আয়নিত হওয়ার পর তুমি কি করবা জানো, ওইটার ভিতরে দুটো তড়িৎদ্বার ডুবাবো। তড়িৎদ্বার মানে হচ্ছে মনে করো যে ধাতু দিয়ে তৈরি, ধাতবি, ধাতু ছাড়া হতে পারে, ধাতু দিয়ে তৈরি কিছু পাত, সেই পাতটাকে তুমি সেইটার ভিতর ডুবাবা। তো এই যে দেখো, এই যে একটা আয়ন, দ্রবণ নিতে পারো অথবা গলায়ও নিতে পারো, দুই ক্ষেত্রে আয়নিত হবে, তবে কঠিন অবস্থায় কিন্তু আয়নিত হবে না। এরপর কি করবা, এই যে এখানে একটা তড়িৎদ্বার ডুবাবা, এখানে একটা তড়িৎদ্বার ডুবাবা, ধাতব জিনিস, এখানে মাঝখানে হচ্ছে কি করবা, একটা ব্যাটারি অ্যাড করে দিবা। তাহলে কি হবে জানো, তাহলে হচ্ছে আয়নের বিনিময় হবে। ঠিক আছে, কিভাবে হবে, কিভাবে হবে আমরা যদি একটু দেখি, যে দেখো তুমি মনে করো এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ডুবাইলা, সোডিয়াম ক্লোরাইড ডুবাইলে সোডিয়াম প্লাস হয়, ক্লোরাইড হয়। এই যে দুইটা তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে বিক্রিয়াটা কি আবার এইদিকেও ফেরত আসতে পারে, পিছনের দিকে ফেরত আসতে পারে। ঠিক আছে, এটা তোমরা আরেকটু বড় হইলে পড়বা। আচ্ছা, তাহলে সোডিয়াম পাইলাম, ক্লোরাইড পাইলাম। এখন সোডিয়ামটা কি প্লাস না, এখানে আমি যদি ব্যাটারি অ্যাড করি তাহলে একটা প্রান্ত কি হবে প্লাস, আর একটা প্রান্ত কি হবে মাইনাস। এখন সোডিয়ামটা প্লাস, সোডিয়াম যদি প্লাস হয় তো সে কার কাছে যাবে, সোডিয়ামটা যদি প্লাস হয় সে হচ্ছে মাইনাসের কাছে যাবে। আর যদি ক্লোরাইড সে যদি মাইনাস হয় তাহলে সে কার কাছে যাবে, প্লাসের কাছে যাবে। এখন শুধুমাত্র এই দুইটা আয়ন সেই ক্ষেত্রেই থাকবে যখন আমি সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলবো 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু আমি যদি পানিতে দিয়ে দ্রবীভূত করি তাহলে কি শুধু এই দুইজন থাকবে, নাকি পানির যেই H প্লাস আর OH মাইনাস এই দুইজনও থাকবে, এই দুইজনও কিন্তু থেকে যাবে। ঠিক আছে, পানির H প্লাস OH মাইনাস এই দুইজনও কিন্তু থেকে যাবে। তাহলে আমার পজিটিভ আয়ন কি কি থাকবে, সোডিয়াম প্লাস H প্লাস, আর নেগেটিভ আয়ন থাকবে Cl মাইনাস OH মাইনাস। তাইলে এখন কি হবে, এখন যে আমার পজিটিভ প্রান্ত সেই পজিটিভ প্রান্তের কাছে যাবে হচ্ছে H প্লাসটা, আর যে নেগেটিভ প্রান্ত সেই নেগেটিভ প্রান্তে যাবে হচ্ছে Cl মাইনাসটা। তো H প্লাস যখন পজিটিভ প্রান্তের কাছে যাবে, সরি H প্লাসটা যাবে হচ্ছে নেগেটিভ প্রান্তের কাছে, কি বলছি, H প্লাস নিজে কি, H প্লাস তো নিজে একটা পজিটিভ জিনিস, তাহলে তো সে আর পজিটিভের কাছে যাবে না, H প্লাস যাবে হচ্ছে নেগেটিভটার কাছে, আর Cl মাইনাস যাবে হচ্ছে পজিটিভটার কাছে। তাহলে যদি নেগেটিভটার কাছে যায়, নেগেটিভের কাছে কি অনেক ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হয়ে যাবে। ঠিক আছে, আর যেই Cl মাইনাসটা, Cl মাইনাসটা তার কাছে যে ইলেকট্রনটা ছিল সে যদি সেটা ত্যাগ করে ফেলে তাহলে সে ক্লোরিন পরমাণু হয়ে যাবে। হাইড্রোজেন প্লাস মানে কি, হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ছেড়ে দিছিল তখনই তো সে হাইড্রোজেন প্লাস হয়ে গেছিল হাইড্রোজেন থেকে, নাকি ক্যাটায়ন, যেটা তোমরা চ্যাপ্টার 6 এ পড়ছো, যে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সে হাইড্রোজেন প্লাস হয়ে যায়। এখন সেই ইলেকট্রন যদি সে ফেরত পেয়ে যায় তাহলে কি তাহলে সে আবার হাইড্রোজেন হয়ে যাবে। ঠিক সেম, ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছিল তখন সে ক্লোরাইড হয়ে গেছিল, এখন সে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সে কি হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এরা দুইজন মিলে হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস মিলে হচ্ছে হাইড্রোক্লোরিক গ্যাস, হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা উৎপন্ন করতে পারে। থেকে গেল হচ্ছে সোডিয়াম আর কে OH মাইনাস। তাহলে এরা দুইজন মিলে আবার আরেকটা যৌগ তৈরি করতে পারে, নাম হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তোমাদের বইয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের যেই জ্বলিত অবস্থায় তড়িৎ মানে মানে জলীয় দ্রবণের যেই তড়িৎ বিশ্লেষণটা সেটা দেয়া আছে, একটু কঠিন লাগতে পারে তোমাদের জন্য, কারণ হচ্ছে এই আয়নের ব্যাপারগুলো যদি তোমরা না বুঝে থাকো, যে চ্যাপ্টার 6 এ তোমরা যে ক্যাটায়ন পড়ছো অ্যানায়ন পড়ছো সেই জিনিসটা যদি একটু না মানে তোমার বোঝার ঘাটতি থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে এটা একটু কঠিন লাগতে পারে। কারণ সোডিয়াম প্লাস মানে কি, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে সোডিয়াম প্লাস হয়ে যায়। তাহলে এই যে যখন সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে, সোডিয়াম ক্লোরাইড ফর্ম করার সময় কি করে, সোডিয়াম তার একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়, ক্লোরিনকে দিয়ে দেয়। ক্লোরিনকে দিয়ে দিলে তখন কিন্তু সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়ন বা ক্লোরিন মাইনাস এটা কিন্তু হয়ে যায়। তো এই দুইটাকে যদি আমি হচ্ছে পানিতে দেই তাহলে আয়ন দুইটা একদম আলাদা আলাদা বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে, তো বিয়োজিত হয়ে গেলে তারপর তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে এই তড়িৎদ্বারের কাছে নেগেটিভ যেই তড়িৎদ্বারটা থাকবে সেই তড়িৎদ্বারের কাছে যাবে হচ্ছে H প্লাস। কেন সোডিয়াম প্লাস যাবে না, এটার বিভিন্ন কারণ আছে, তোমাদের
এই লেভেলে এখনই এটা দরকার নাই। এখান থেকে যাবে হচ্ছে H+, যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে হাইড্রোজেন পরমাণু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ক্লোরাইড যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সে ক্লোরিন পরমাণু হয়ে যাবে। আর এইদিকে কে থেকে গেল, সোডিয়াম প্লাস আর OH- কি দ্রবণে থেকে গেল না, ওরা দুইজন মিলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই যে দেখো ক্লোরাইড আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হয়, তারপর হচ্ছে যে দেখো ক্লোরিন পরমাণু যেটা, হ্যাঁ ক্লোরিন পরমাণু দুইটা ক্লোরিন পরমাণু যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে একটা ক্লোরিন অণু বা ক্লোরিন গ্যাস তৈরি হয়। ঠিক সেম ভাবে হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ওকে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের তড়িৎ বিশ্লেষণ, এবং সেই সাথে আমাদের চ্যাপ্টার যেই 8 রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে কিন্তু মোটামুটি সব টপিকগুলো আমরা দেখে ফেললাম। তাহলে এখন আমরা যেটা করব, তোমরা যদি টপিকগুলো থিওরি টপিকগুলো ভালো মতন বুঝে থাকো, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অনুশীলনীর যেই প্রশ্নগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবো, সাথে আমরা আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রথমে আছে কিছু হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো প্রথমটা কি বলতেছে, রাসায়নিক বিক্রিয়া ড্যাশ সৃষ্টি হয়। রাসায়নিক বিক্রিয়া কি সৃষ্টি হয়? রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হয়। তাহলে এখানে লিখতে পারো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হয়। এরপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরির বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। এরপর হচ্ছে দহন বিক্রিয়ায় ড্যাশ শক্তি উৎপন্ন হয়। দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, শুষ্ক কোষের 10 তার চোঙ কি হিসেবে কাজ করে? শুষ্ক কোষের 10 তার চোঙ হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আর ক্যাথোড হিসেবে কাজ করে ওই যে টুপিটা থাকে সেটা। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পানিতে বিয়োজিত হয়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা পানিতে বিয়োজিত হয়ে তড়িৎ বিশ্লেষণে অংশ নিবে তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে ওকে, এবার বলতেছে দহন বিক্রিয়া বলতে কি বোঝায়? উদাহরণ দাও। দহন বিক্রিয়া বলতে কি বোঝায়? কোন পদার্থ কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ওই মৌলের অক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আমরা দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? যে বিক্রিয়ায় এই ঘটনাটা ঘটে সেটাকে আমরা দহন বিক্রিয়া বলি। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রিয়ায় পদার্থ না লিখে মৌল লেখা ভালো। লিখতে পারো যে কোনো মৌল বা পদার্থ আছে, পদার্থ লিখতে পারো, সমস্যা নাই। ওই মৌলের অক্সাইডে উৎপন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে, সেই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে কি? দহন বিক্রিয়া। সেই বিক্রিয়াকেই দহন বিক্রিয়া বলে। এবার একটা উদাহরণ দাও। উদাহরণ কোনটা দিতে পারো? সালফারের দিতে পারো। সেটা হচ্ছে কি, যে সালফার একটা পদার্থ, এটাকে যদি আমি চামচে নিয়ে যদি বার্ন করি তাহলে কি হবে? সালফারের যে অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সেটাতে পরিণত হবে। ঠিক আছে, এই বর্ণনাটা একটু নিচে লিখতে হবে, তাহলে এই প্রশ্ন ডান। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় আমরা বলতে পারি যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবার তুমি একটা উদাহরণ দিতে পারো, যেরকম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা লবণ, এরা যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এটা কি? এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে লবণ, আর পানি তো পানি।
ঠিক আছে, এই হচ্ছে প্রশমন বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, কি কি উৎপন্ন হবে, লবণ আর পানি উৎপন্ন হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে চুনে পানি যোগ করলে কি ঘটবে। একটু আগে আমরা দেখলাম যে চুনে যদি আমরা পানি যোগ করি তাহলে কি ঘটবে। প্রথমত তো আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে তুমি যদি একটা বাটিতে বা টেস্ট টিউবে বা পাত্রে এই ক্যালসিয়াম অক্সাইড বা চুন নাও, সেটার সাথে পানি যোগ করো, তাহলে কি অবস্থা হবে, ওই বাটিটা বা পাত্রটা বা টেস্ট টিউবটা অনেক গরম হয়ে যাবে। কেন গরম হয়ে যাবে, কারণ এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হওয়ার ফলেই কি হবে, ওই যেখানে তুমি বিক্রিয়াটা করাবা সেটা হচ্ছে গরম হয়ে যাবে। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এই তো চুনে পানি যোগ করলে এটাই ঘটবে। ওকে, পরেরটা যদি আমরা দেখি, শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। শুষ্ক কোষের গঠনটা বর্ণনা করার জন্য তোমাকে হচ্ছে শুষ্ক কোষের ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ছবিটা আঁকি। এই হচ্ছে তোমার বাইরের পার্টটা। এবার যদি আমরা যে কার্বন দণ্ডটা, হ্যাঁ কার্বন দণ্ডটা যদি আঁকি, এই হচ্ছে কার্বন দণ্ড। মাথায় কি থাকবে, একটা মাথায় হচ্ছে একটা ধাতব টুপি থাকবে, যেটা কি হিসাবে কাজ করবে, সেই ধাতব টুপিটাই তো হচ্ছে কি পজিটিভ, তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এই যে একটা বাইরের একটা লেয়ার থাকবে, কারণ কি ভিতরে কি থাকবে, ভিতরে একটা পেস্ট থাকবে। কিসের পেস্ট, এই পেস্টে থাকবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজের অক্সাইড, তারপরে হচ্ছে জিঙ্কের ক্লোরাইড, কয়লার গুঁড়া, এইগুলা, এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড, হ্যাঁ কয়লার গুঁড়া, এইগুলার পেস্ট। ঠিক আছে, আর বাইরের এই পাত্রটা কিসের পাত্র, বাইরের এই পাত্রটা হচ্ছে দস্তার পাত্র। ঠিক আছে, এই তো। আর এটা কি, এটা হচ্ছে কার্বন দণ্ড, ভিতরে একটা কার্বন দণ্ড থাকবে। এই তো গঠন। আমরা বললাম যে তাহলে বাইরে, একদম বাইরে কি থাকবে, দস্তার পাত্র, দস্তার পাত্রের ভিতরে একটা কাগজ পাবা, সেই কাগজের ভিতরে থাকবে এই যে পেস্টটা, সেই পেস্টের ভিতরে তুমি গেলে পাবা হচ্ছে কার্বন দণ্ড, আর মাথার উপরে একটা ধাতব টুপি থাকবে। ঠিক আছে, আচ্ছা এই তো গঠন। তাহলে এই যে জিঙ্কের যেই পাত্রটা, সেটা কি, দস্তার যে পাত্রটা, সেটা কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে, আর ওই সাইডটা ক্যাথোড হিসেবে। আচ্ছা, এই তো হয়ে গেল শুষ্ক কোষের গঠন। প্রসেস যদি লিখতে চাও তাহলে কি হয়, এখানে কি ইলেকট্রন ত্যাগ হয়, তারপর কি গ্রহণ হয়, তাহলে কি তার মাধ্যমে আমাদের ইলেকট্রনের পরিবহন হয়, ইলেকট্রনের প্রবাহ হয়। তাহলে ইলেকট্রনের প্রবাহ হলে কি হয়, বিদ্যুৎ প্রবাহ হয়। আচ্ছা, এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা তড়িৎ বিশ্লেষণে অংশ নেয়। তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে তড়িৎ বিশ্লেষণে অংশ নিতে পারে না। কেন পারে না, কারণ তারা পানিতে বিয়োজিতই হয় না। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কি হয়, তড়িৎ বিশ্লেষ্য যারা, তারা হচ্ছে পানিতে বিয়োজিত হয়। আর যারা তড়িৎ বিশ্লেষ্য না, যারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তারা বিয়োজিত, তারা পানিতে বিয়োজিত হয় না। তাহলে পানিতে যারা বিয়োজিত হয় না, তারা তো তড়িৎ বিশ্লেষণে অংশ নিতে পারবে না, কারণ পানিতে যদি বিয়োজিতই না হয় তাহলে তো সে আয়নেই ভাগ হতে পারবে না। আয়নে ভাগ হতে না পারলে, যেরকম তড়িৎ অবিশ্লেষ্য একটা পদার্থের নাম কি হতে পারে, যেরকম বালি, হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড। বালি কি পানিতে দ্রবীভূত হয়, হয় না। চিনিও কিন্তু একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, চিনি কিন্তু আয়নিত হয় না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হতে পারে, খাবার লবণ হতে পারে, তারপর হচ্ছে কি হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে। ঠিক আছে, অন্যান্য যে লবণ টবণ আছে, যত লবণ আছে মোটামুটি সবাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তারপরে HCl হতে পারে, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা পাই সেটাও হতে পারে। তো এইরকম ভাবে হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণগুলা করি। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য হওয়ার প্রথম শর্ত হতে হবে কি, পানিতে বিয়োজিত হতে হবে। পানিতে বিয়োজিত না হলে তড়িৎ বিশ্লেষ্য সে হবে না। আর যদি পানিতে বিয়োজিত না হয় তাহলে সে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, পানিতে শুধুমাত্র পানি হওয়া ম্যান্ডেটরি না, পানি বাদে অন্যান্য দ্রাবক দিয়েও আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা করতে পারি। মানে পানির বদলে আমরা হচ্ছে গলিত অবস্থায় কিন্তু তড়িৎ বিশ্লেষণ করতে পারি। কিন্তু আমি যদি তাকে আয়নিত না করতে পারি, মানে নট নেসেসারিলি পানিতে আয়নিত হতে হবে, সে যদি অন্য কোনোভাবে আয়নিত না হয় তাহলে আমরা সেটাকে কি করতে পারবো না, তড়িৎ বিশ্লেষণ করতে পারবো না। তাহলে প্রথম শর্ত কি, আয়নিত হতে হবে। আর যদি আয়নিতটাকে আমরা করতে না পারি তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারবো না।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো এমসিকিউ। কোনটি স্ল্যাক লাইম? স্ল্যাক লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে স্ল্যাক লাইম। হ্যাঁ, একজন রুবুরি নিচের কোনটির যৌগটির বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায়? কপার কার্বনেট। কপার কার্বনেটকে ভাঙলে কি হবে? কপার অক্সাইড আসবে, কার্বন ডাই অক্সাইড আসবে, অক্সিজেন আসবে? অক্সিজেন তো আসবে না। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ভাঙলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আসবে, কার্বন ডাই অক্সাইড আসবে, অক্সিজেন আসবে? আসবে না। পটাশিয়াম ক্লোরেট, এইটাকে ভাঙলে কি আসে? এই যে আমার কাঙ্ক্ষিত অক্সিজেন। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলেও কিন্তু অক্সিজেন আসে না, অ্যামোনিয়া গ্যাস আসে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, কিন্তু অক্সিজেন কিন্তু আসে কি এটাকে ভাঙলে। তার মানে অক্সিজেন পাইতে হলে কোনটাকে ভাঙতে হবে? পটাশিয়াম ক্লোরাইডকে ভাঙতে হবে। এরপর হচ্ছে দেখো শাহানা ল্যাবরেটরিতে একটা বিকারে কিছু চুন নিছে, চুন নিয়ে এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করেছে। আচ্ছা, কিছুক্ষণ পর বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করতে পারলো। এবার দেখো বলতেছে যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? চুন, চুন তার সাথে কি? তার সাথে হচ্ছে ভিনিগার, ভিনিগারের মধ্যে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা। তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। এই যে এরকম, প্লাস কি? প্লাস তো পানি। ঠিক আছে, এখন কোন ধরনের বিক্রিয়া ঘটবে? এটা কি? এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, চুন কিন্তু একটা ক্ষারীয় পদার্থ, এইটা হচ্ছে একটা অ্যাসিডিক পদার্থ, তাহলে এইটা হচ্ছে কি? লবণ, আর এইটা তো পানি। তাহলে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? প্রশমন বিক্রিয়া ঘটবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত যৌগের মধ্যে বিক্রিয়া উৎপন্ন কি হবে? যে ক্যালসিয়াম অ্যাসিটেট আমরা একটু আগে দেখলাম, ক্যালসিয়াম কার্বনেট কি উৎপন্ন হবে? না, ক্যালসিয়াম কার্বনেট কই? কার্বনেট তো উৎপন্ন হবে না, উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। এরপরে উৎপন্ন হবে হচ্ছে পানি। হ্যাঁ, তাহলে 1 আর 3, এই যে 1 আর 3, এইটা হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, এরপরে কি বলতেছে? বিক্রিয়া, কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, চলো আমরা বিক্রিয়াগুলো সলভ করি। কার্বন আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাপ দিয়ে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। একদম ইজি। চুনা পাথরকে, চুনা পাথর কোনটা? চুনা পাথর হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমি তাপ দিয়ে ভাঙি তাহলে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে যে পানি উৎপন্ন করে এটা আমরা সবাই জানি। এরপর হচ্ছে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড কি উৎপন্ন হবে? জিঙ্ক সালফেট সাথে হাইড্রোজেন গ্যাস। এখন বলতেছে খাবার সোডার সংকেত কি? খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। 2 নং বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? 2 নং বিক্রিয়াটা কি? 2 নং বিক্রিয়াটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। কেন? কারণ হচ্ছে এখানে একটা পদার্থ হচ্ছে চুনা পাথর, চুনা পাথর, হ্যাঁ, সেই চুনা পাথর কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। তাহলে ভেঙে কিসে কিসে পরিণত হইতেছে? ভেঙে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। পরের প্রশ্নে কি বলা আছে? উদ্দীপকের যেই বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয়, কোন বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয়? গ্যাস দেখি যে কার্বন ডাই অক্সাইড, কি মৌলিক গ্যাস? এখানেও কার্বন ডাই অক্সাইড, পানি, এটা তো মৌলিক গ্যাস না, মৌলিক গ্যাস হচ্ছে আমার হাইড্রোজেন। এবার বলতেছে মৌলিক গ্যাস যেখানে উৎপন্ন হয় সেইটা কি ধরনের বিক্রিয়া? এই যে এই বিক্রিয়াটা, এটা কি? এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া না? তাহলে এই যে দেখো জিঙ্ক, এই বিক্রিয়াটা ভালো করে লিখবা, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট হাইড্রোজেন। এখানে কি সালফিউরিক অ্যাসিডে সালফেটের সাথে ছিল কে? হাইড্রোজেন। তাহলে জিঙ্ক কি করলো? সেই হাইড্রোজেনের জায়গা সরায় নিজে সেই জায়গা দখল করলো, ফলে কি হলো? প্রতিস্থাপন বিক্রিয়া ঘটলো। এই তো, এটাই হচ্ছে তোমার ব্যাখ্যা। এরপরে 1 আর 3 নং বিক্রিয়ার ভিতরে সংযোজন হলো, মধ্যে ভিন্নতা আছে। এই যে 1 নাম্বার বিক্রিয়াটা কি? কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। আর 3 নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়ার কি অবস্থা? হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলো, পানি উৎপন্ন হলো। এখন সংযোজন তো দুইটাই, দুইটা পদার্থ বিক্রিয়া করলো, এই যে দেখো দুইটা পদার্থ বিক্রিয়া করলো, নতুন একটা কিছু উৎপন্ন হয়, এটা তো সংযোজন বিক্রিয়া বলতেই পারি। কিন্তু দেখো ভিন্নতা আছে কি? এটি কি? এটা তো দহন বিক্রিয়া, সংযোজনের পাশাপাশি এটা দহন হবে, এটা কিন্তু দহন বিক্রিয়া হবে না, পানি উৎপন্ন হওয়া কোনো দহন বিক্রিয়া না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি? দহন বিক্রিয়া। কার্বনের দহন হইলো, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের উপস্থিতিতে বার্ন হয়ে কি হলো? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইলো, এটাকে আমরা বলছি হচ্ছে দহন বিক্রিয়া। তার মানে এই দুইটাই সংযোজন হইলো, এটা সংযোজনের পাশাপাশি দহন হবে, কিন্তু এটা কিন্তু দহন বিক্রিয়া হবে না। ঠিক আছে, এই হচ্ছে ভিন্নতা।
এরপরে দেখো তামান্না তার পুতুলে ব্যাটারির সংযোগ দিয়ে পুতুল নাচ দেখতেছিল। এই সময় কি হয়েছে, বিদ্যুৎ চলে গেছে। ওর ছোট বোন তাহসিনা একটা মোম জ্বালায় আনছে। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড যেই বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে, তাকেই হচ্ছে আমরা কি বলতেছি? প্রশমন বিক্রিয়া। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে লাইম ওয়াটার বলতে কি বোঝায়? লাইম ওয়াটার হচ্ছে এই যে চুনের সাথে যদি আমরা পানি যোগ করি তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইটাই হচ্ছে লাইম ওয়াটার। ঠিক আছে, লাইম ওয়াটার মানেই চুনের পানি। তো চুনের পানি হচ্ছে, চুনের সাথে যদি আমরা পানি যোগ করে দেই তাহলে যেই দ্রবণটা পাবো সেটাই হচ্ছে লাইম ওয়াটার। ওকে, আচ্ছা। এবার কি বলছে, তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারিটির গঠন বর্ণনা করো। কিসের গঠন? শুষ্ক কোষের গঠন। তা শুষ্ক কোষের গঠন যদি আমরা আরেকবার একটু দেখি, একটু আগে আমরা দেখলাম যদিও, আরেকবার যদি একটু দেখি, এই যে এরকম আচ্ছা। তো এটার ভিতরে কি ছিল? এটার ভিতরে ছিল হচ্ছে একটা, এই যে একটা লেয়ার ছিল, আরেকটা লেয়ার ছিল, হ্যাঁ, এই একটা, ওকে। তারপর কি ছিল? তারপর একটা কার্বন দণ্ড ছিল, হ্যাঁ, এই যে এটা আরেকটু উপরে হবে। কার্বন দণ্ড ছিল, সেই কার্বন দণ্ডটা এখানে ডুবানো ছিল। আর এইটা কি? এটা তাহলে কি? এটা হচ্ছে দস্তার যেই পাত্র সেটা। আর ভিতরে একটা পেস্ট আসে, সেটা কিসের পেস্ট? অ্যামোনিয়াম ক্লোরাইড, সাথে ম্যাঙ্গানিজ, সাথে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, কয়লা টয়লা, এগুলার হচ্ছে পানি দিয়ে পেস্ট তৈরি করা হয়েছে সেটা। এটা কি? এটা হচ্ছে কার্বন দণ্ড। উপরে কি আছে? উপরে একটা ধাতব টুপি আছে, যেই প্রান্তটা পজিটিভ এবং নিচের প্রান্তটা হচ্ছে নেগেটিভ। এই তো শুষ্ক কোষের গঠন বা ব্যবহৃত ব্যাটারির গঠন। এবার যদি একটু কাজবাজ লিখতে চাও লিখতে পারো, যে ইলেকট্রন দৌড় দেয় তাহলে কি হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়। পুতুল আর মোমবাতির শক্তি কি ধরনের রূপান্তর ঘটে? মোমবাতি জ্বালাইছে, হ্যাঁ, ছোট বোন মোমবাতি জ্বালাইছে। পুতুলে কি হয়? পুতুলে কি রাসায়নিক শক্তি? বিদ্যুৎ ওই যে ব্যাটারি, রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে, তাই তো? ব্যাটারিতে। কারণ কি? ব্যাটারি দিয়ে আমরা কি পাই? কারেন্ট পাই। মোমবাতিতে কি হয়? মোমবাতিতেও রাসায়নিক শক্তি থাকে, কিন্তু সেটা রূপান্তরিত হয় কিসে? রূপান্তরিত হয় হচ্ছে তাপ আর আলোক শক্তিতে। বুঝতে পারলা? তাইলে পুতুলে যে আমরা ব্যাটারি দিছি সেখানে রাসায়নিক শক্তির রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে। আর যেই আমাদের মোমবাতি ছিল, সেই মোমবাতির রাসায়নিক শক্তি কি হচ্ছে? দহন হচ্ছে। মোমের মধ্যে তো দহন হয়, কথাটা লিখবা যে মোমের মধ্যে কি হয়? দহন হয়। তাহলে রাসায়নিক শক্তি সেখানে রূপান্তরিত হচ্ছে তাপ আর আলোক শক্তিতে। ঠিক আছে, এই তো, এই হচ্ছে তোমাদের পুতুল আর মোমবাতিতে যেই শক্তির রূপান্তর সেটা। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 এর প্র্যাকটিস, কিছু অনুশীলনী এবং সাথে থিওরি। আশা করি তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের জন্য শুভকামনা।